এসআইআর নিয়ে আমি শুরুতেই এক সময় যে ভিডিও করেছিলাম বলে দিয়েছিলাম যে বিজেপি নেতারা যতটা লাফাচ্ছেন অতটা ওরকম কিছু হবে না। নিশ্চয়ই মৃত ভোটার বাদ পড়ছে, মানে কয়েক লক্ষ, এবং হচ্ছে বিভিন্ন সময় বাদ পড়ছে, মানে সেগুলো আগেই বাদের খাতায় অনেকে ছিল তার মধ্যে। এবার আপডেট করার সময় আপডেট গুলো ঠিক মতো হয় না, অনেক ক্ষেত্রে আসে এবং সব মৃত ভোটারেরই ভোট পড়ে যায়, এটা আমরা ধরেই নিতে পারি। তাহলেও যে নতুন যে ইনক্লুশন পর্বটা যখন হবে, এই সব মিলিয়ে ছবিটা আপনাদের কাছে ক্লিয়ার হবে ফেব্রুয়ারিতে। তার আগেই অবশ্য 16ই ডিসেম্বর নির্বাচন কমিশন বলছে, কিন্তু সেটা পিছোতেও পারে, যে প্রথম দফার লিস্ট বেরিয়ে যাবে। পেছলে আশ্চর্য হবার কিছু নেই, হতেই পারে। দেখছেন না চারিদিকে যেসব বিপর্যয়, ইন্ডিগোর বিপর্যয়, কিরকম ইন্ডিগোর কি অবস্থা হলো, তার আগে হচ্ছে প্লেনে বিপর্যয়। আরে আমি আগেই বলেছিলাম সেই দুর্ঘটনার সময় কার্গো বিমানগুলোতে প্রয়োজনের থেকে বেশি মাল তুলে দিচ্ছে। একটা বিমানে যদি থাকা উচিত 600 কেজি ধরা যাক, সেখানে যদি 650 কেজি, 50 কেজির টাকাটা কারা আত্মসাৎ করছে। এই জায়গাগুলোতে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে সিরিয়াসলি লড়তে হবে। চারিদিকে আত্মনির্ভরতার কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা ভালো, আত্মনির্ভর ভালো হওয়া উচিত, এবং সেটা করতে গেলে এই দেশবাসীকে আত্মনির্ভর করতে গেলে যে কি ওষুধ দরকার, সে ওষুধটাও তো জানা উচিত। যাই হোক, আমি এই এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশন থেকে শুরু করে গ্রাম বাংলা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমি যাচ্ছি আপনাদের কাছে সেই সব জায়গাগুলো চিনিয়ে দিচ্ছি। আজ এসেছি নদিয়ার একটি জায়গায়, এবং সেখানে যে যে ছবিগুলো জানতে পেরেছি সেই সব ছবিগুলো নিশ্চয়ই সময় মতো দেখাবো। তার কারণ নির্বাচন কমিশন একটি অটোনোমাস বডি, এবং তাদের সেই কাজ করার অধিকার রয়েছে, এবং বিএলও যেসব আত্মহত্যা কেন করেছে সেই সমস্ত কিছু কিন্তু ভালো করে জাজমেন্ট হওয়া উচিত, সেগুলো তদন্ত হওয়া উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা নিয়েছেন, এবং তার বিভিন্ন সময় অনুপ্রবেশ থেকে শুরু করে নানা কিছু মন্তব্য সেটা বলে যে তিনি এই বিষয়গুলো নিয়ে সরব ছিলেন। বাংলার রাজনীতিতে যা যা বিষয় ছিলেন তখন বিরোধী নেত্রী হিসাবে ভারতীয় জনতা পার্টি বা অনেক বিরোধীরা তারা বারবার করে এই কথাটাই বলেন আর কি, বিরোধী থাকাকালীন তার কাছে যেগুলো ইস্যু ছিল এখন তিনি সেগুলো আর ইস্যু নেই, সেগুলো নাকি তোষণের রাজনীতি শিকার হচ্ছে। এই হচ্ছে তো তাদের অভিযোগ। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভিত্তি করে বাংলার বিরোধী রাজনীতি এখন আবর্তিত হয়, মানে তিনি তখনও বিরোধী নেত্রী ছিলেন, আজও এই দেশের যারা বিরোধী এখন এই মুহূর্তে, তার কারণ পরাক্রমী তৃণমূল কংগ্রেসের কাছে যারা সমস্ত ভোট যুদ্ধে অনেকেই লেজে গোবরে হয়েছেন, তারা এই কথাগুলো বলেন। এর রাজনীতির এখানেই, এবং সেই রাজনীতির বিপ্রতীপে দাঁড়িয়ে একটা আত্মনুসন্ধান করা দরকার, এবং আত্মনুসন্ধান করতে গিয়ে সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কে কার্পণ্য পাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কাকে কতটা তিনি বিতরণ করবেন, এটার উপর দাঁড়িয়ে কেউ কেউ আছেন প্রেস কনফারেন্স করবেন বিরোধী নেতা, এবং প্রচুর সেখানে উপস্থিত থাকবেন সাংবাদিকেরা। এটা হচ্ছে সহজবোধ্য ব্যাপার, এবং তাদের মুখ থেকে অহরহ যে কথাগুলো বেরোবে সেগুলোর মধ্যে 99% হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা। তারা নিজেরা কি কি করতে পারেন, যে তারা এরকম মৃত ভোটার আইডেন্টিফাই করতে পারেন না, তারা নির্বাচন কমিশনে যান, চা চোকলা খান, তারপরে ফিরে এসে তারা বলেন এই কতগুলো অভিযোগ দাঁড় করান, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা তিনি গণ আন্দোলন করে উঠে এসেছেন, পাল্টা গণ আন্দোলন করার মতো ক্রিয়েটিভিটি নেই। সেখানে অনেক কিছু ভাবনা চিন্তার বিষয় রয়েছে, অনেকভাবে ওটাকে তৈরি করা যায়, যে ক্ষোভ অসন্তোষ বিভিন্ন জায়গায় এসে বিভিন্ন ক্ষেত্রে সেগুলো দেখতেও পাওয়া যায়। তো সেগুলোই অনুভব করার চেষ্টা করছি, আর মাঝে মধ্যে হচ্ছে বিরোধীদের উদ্দেশ্যেও কতগুলো বক্তব্য থাকে। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, সাংবাদিক হিসাবে এটা নিঃসন্দেহে একটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। হ্যাঁ, আরো একজনের কথা না বললে তো নয়, তিনি হচ্ছেন শ্রী হুমায়ুন কবির। আমি হুমায়ুন সাহেবকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কি না দিয়েছেন, করতেন কংগ্রেস, অধীর রঞ্জন চৌধুরীর সাথে কংগ্রেস করেছেন। অধীর রঞ্জন চৌধুরীর হাতে তৈরি যারা তার কাছে রাজনীতি শিখেছেন বা হচ্ছে অন্যান্য অর্থনীতিবাদ শিখেছেন, তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তারা
প্রয়োজন হয়েছে। অনেকে যখন এই বিরোধীরা, যাদের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, তারা বলেন না সমস্ত কিছু বিরোধিতা, মমতা বন্দ্যোপাধ্যায় এই করেছেন ওই করেছেন, তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ মুসলিম তোষণই যদি তিনি করেন 2019 সালের আগে, বলুন তো 2016 সালের অত খাটতেও হবে না। আপনারা যান ইউটিউবে বা গুগলে চলে যান, দেখবেন পেয়ে যাবেন যে সেখানে দেখুন 2016-তে কি রেজাল্ট ছিল। মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদা তৃণমূল কংগ্রেসের তোষণ। সবচেয়ে বেশি তো সংখ্যা গুরু মুসলমান যারা রয়েছেন মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরেও, সেখানে কি তৃণমূলের রেজাল্ট খুব হেভি হতো নাকি? 2019-এ গোটা ভারতে বিজেপির ওই রকম উত্থান একটা জায়গায় বাধ্য করেছিল যে সেখানে তৃণমূলের কংগ্রেসের পক্ষে সেটা নিয়ে আসার, যেটা কারণে 2021 এবং 24-এ তৃণমূল চমকপ্রদ রেজাল্ট করেছে। বিশেষ করে মুর্শিদাবাদের এবং দিনাজপুরের কথাও বলবো। এগুলো কারণ, এগুলোকে অনুসন্ধান করবেন না তো সেই হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে কি একটা ছোট্ট উদাহরণ দিয়ে, হুমায়ুন কবির প্রচুর বাইট দেন, তার বিতর্কিত বক্তব্য রয়েছে। এমএলএ হোস্টেলে থাকেন, তাকে বিভিন্ন সময় যেতে আসতে দেখা যায় যে ওখানে গেটের বাইরে দাঁড়িয়ে তিনি কখনো কোনো চ্যানেলকে বা কোনো ইউটিউবার তার কাছ থেকে করছেন। কোনোদিন কি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করে দিয়েছিলেন যে এইসব করা যাবে না? ভালোই তো করেছেন। আবার বলছেন কি দিল আমাদের, দিয়ে সমস্ত মুসলিম সমাজকে আপনি যে লাইনে খেলতে যাচ্ছেন, এ লাইন বহু পরিচিত এবং বহু পূর্ণ পরিচিত লাইন। আপনার পার্সেন্টেজ হিসাবে দেখুন যে বাম আমলে যখন সাচার কমিটি সমস্ত রিপোর্টটা বেরিয়েছিল, সাচার কমিটি রিপোর্টের পর কেন বামফ্রন্টের মন্ত্রিসভায় সেই সাচার কমিটি রিপোর্ট গৃহীত হয়নি, তাহলেই বুঝতে পারবেন প্রকৃত অবস্থাটা কি। আর আপনি বলে যাচ্ছেন এরকম ধর্মীয় রাজনীতির মেরুকরণের, তার থেকে অনেক বেশি তো হচ্ছে আজকে কর্মসংস্থানের প্রশ্ন, টেকনোলজির প্রশ্ন, ভালো হাসপাতালের প্রশ্ন। সেগুলো নিয়ে আপনি রাজনীতি তো করলেন না, করতে চাইছেন বাবরি মসজিদ, 1.5 কাঠা জমিতে শিলান্যাস। তারপর মসজিদ করতে গেলে তো অনুমতির দরকার হবে, মন্দির করতে গেলেও অনুমতি লাগে, ট্রাস্টি বোর্ডের তৈরি হবে, ট্রাস্ট বোর্ডে আসবে, তার আগে 1 কোটি টাকা ইতিমধ্যেই সংগৃহীত হয়ে গেছে। অর্থাৎ নির্বাচনে 2টো সিটে দাঁড়াবার জন্য 1 কোটি টাকা যথেষ্ট, 50 লাখ 50 লাখ। তারপর নির্বাচন এলে তো আরো আছে, তুমি 2টো সিটের কথা বলছেন, তারপর নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাবে। সরল মানে স্বীকারোক্তিগুলো করে যাচ্ছেন। যাই হোক, বাংলার রাজনীতির এরকম হাল হকিকত আপনাদের কাছে তুলে ধরলাম। এসআইআর দিয়ে শুরু, এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে বামপন্থীদের আদৌ খরা কাটবে কিনা, এই সমস্ত নিয়ে আমার ভাষ্য প্রতিবেদন জারি থাকবে আপনাদের কাছে। চ্যানেল কেমন লাগছে সুজিত চ্যাটার্জি অফিসিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে মতামত দেবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সক্রিয় সহায়তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আমার প্রচেষ্টা আরো কিভাবে চালিয়ে যেতে পারি সে ব্যাপারে আপনারা অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ।